পর্ব ৪। আমার বাবা ছিলেন মুক্ত মনের মানুষ। আরবি ফার্সিতে পণ্ডিত হয়েও কোনো কুসংস্কার তাঁর মধ্যে কখনো প্রবেশ করতে পারেনি। সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে তার জেহাদ ছিল প্রতিনিয়ত। নিজেদের মেয়েদের কথা চিন্তা করে গ্রামে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। গ্রামের মানুষের দারুণ বিরোধিতা উপেক্ষা করে তিনি তাঁর মেয়েদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করেন। সে কারণে ক্ষুব্ধ গ্রামবাসী তাঁকে একঘরে করে দেয়। তাতে তার কিছুই এসে যায় না। তিনি বলতেন, ওসব গোয়ার অজ্ঞান লোকদের বাড়িতে যাওয়া, খাওয়া, ওঠা বসা করার কোনো দরকার নাই। কোরআন কেতাবে কি লেখা আছে সে কথা আমি জানি, ওরা জানে না। এমনই ছিল আমার আব্বার মনোবল। কলকাতায় আলিয়া মাদ্রাসায় তিনি যখন পড়তেন তখন ঘোড়ায় ট্রাম গাড়ি টানত আর পার্ক সার্কাসে বাঘ থাকত। সেই আদিকালে তিনি আলিয়া মাদ্রাসা থেকে সম্মানের সাথে পাশ করে সেকালের শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয়ে গুরু ট্রেনিং শিক্ষকতা করতেন। মূলত ইসলামিক শিক্ষায় দীক্ষিত হলেও সেখানকার শিক্ষা ছিল প্রকৃত অর্থে জীবনমুখী। আর সেই জীবনমুখিতা আব্বার মধ্য দিয়ে পরবর্তী সময়ে আমাদের সবার জীবনকে প্রভাবিত করেছে। ভোকেশনাল ট্রেনিং, বৃক্ষরোপণ ইত্যাদি ছাড়াও ঘোড়ায় চড়তেও শিক্ষা দেওয়া হতো সেখানে। আব্বা একবার ঘোড়া থেকে পড়ে গিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। পরের বার সেটা শুধরে নিয়েছিলেন। তার ছিল কবিমন আর ছিল গানের গলা। গজলের ভাণ্ডার ছিল অফুরন্ত। চমৎকার গাইতেন আর কোরআন শরীফ পড়তেন অপূর্ব সুন্দর সুরে। নিজের কাজ, লেখাপড়া, শখের জাল বোনা, নিজের টুপি সেলাই করা, পাখি শিকার, গাছ লাগানো, গ্রাফটিং করে, কলম তৈরি করে, বৃক্ষরোপণ ইত্যাদি নিয়ে অবসর সময় ব্যস্ত থাকতেন। সংসারের বিশেষ কোনো খোঁজ তিনি রাখতেন না। কোনো কিছু নিয়ে মায়ের সাথে ঝগড়া হলে কবিতায় জবাব দিতেন। চুপ করে থাকা ছাড়া তখন মায়ের আর কিছু করার থাকত না। মা যদি রেগে গিয়ে বলতেন, এক পা কবরে এখনো আমার সঙ্গে ঝগড়া করো, আব্বা নিরুত্তাপ গলায় জবাব দিতেন, আমার এক পা কবরে? সে কথা কি কোনো ফেরেশতা চিঠি দিয়ে জানিয়েছে? দাও দেখি সেই চিঠি। আবার অনেক সময় মা রাগ করে বলতেন, আমি কি কেউ না? আমি কি তোমার পিছন পিছন এমনি চলে এসেছি এখানে? আব্বা গম্ভীর গলায় বলতেন, না, তোমার পালকি আগে ছিল, আমার পালকি পেছনে ছিল, আমিই তো তোমার পিছনে পিছনে এলাম। এমনই রসসিক্ত ছিলেন আমার পিতা। আমরা যখন স্কুলে পড়ি তখন আমাদের সোনার চুড়ি ছিল না। মা অনেক দিন ধরে সে কথা আব্বাকে বলাতে তিনি উত্তর দিলেন, ওদের যে গয়না দেওয়া হচ্ছে তা কোনো কর্মকার বানাতে পারে না। ওরা লেখাপড়া শিখছে, ওটাই ওদের বড় অলংকার। অত্যন্ত দয়ার শরীর ছিল আমার আব্বার। লাইসেন্স করা বন্দুক, গুলি সবকিছু গুছিয়ে নিয়ে সুন্দরবনে যেতেন শিকার করতে। তারপর ফিরে আসতেন খালি হাতে। হরিণের দিকে তাকালে তিনি আর গুলি করতে পারতেন না। কাজের ছেলেদের কোনোদিন কোনো কটু কথা বলেননি, কারো সাথে ঝগড়া বিবাদ করেননি। একবার একজন শত্রু তাকে মেরে প্রায় শয্যাশায়ী করে ফেলেছিল। পরে সেই শত্রুর ছেলে তার বাবাকে ধরে নিয়ে আমার আব্বার কাছে এসেছিল। তিনি তাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দিয়েছিলেন। আমরা অনেক বোন, লোকেরা তাই নিন্দা করত। আব্বা গর্বভরে বলতেন, ওরাই আমার ছেলে, লেখাপড়া শিখে ছেলেদের ওরাই ছাড়িয়ে যাবে। আমার জীবন আব্বার সেই কথার প্রতিধ্বনি যেন। আঞ্চলিকতা মুক্ত শুদ্ধ ভাষায় আমাদের কথা বলার জন্য উৎসাহ দিতেন। সেই ছোটবেলা থেকেই ভাই বোনদের সঙ্গে ইংরেজি বলে সে ভাষাটা ভালো করে রপ্ত করার পরামর্শও তিনি দিতেন। অসম্ভব পরিশ্রম করতে পারতেন। একবার আমাদের গ্রাম থেকে একদিনের নদীপথে আমার এক বোনের বাড়িতে বেড়াতে যান। সেখানে দেখতে পান অনেক মোটা তালগাছের গুঁড়ি। অমনি হাতুড়ি, বাটাল, করাত নিয়ে সেই গাছের গুঁড়ি দিয়ে কয়েকদিনের মধ্যে মস্ত এক ডিঙি বানিয়ে ফেললেন। তারপর নিজেই বেয়ে বড় বড় নদী পার হয়ে বাড়িতে চলে এলেন। একবার ইচ্ছে হলো তার ইলিশ মাছ ধরতে। নিজ হাতে বোনা সুতোর জাল, নিজের তৈরি নৌকা আর মাছ ধরার নানা রকম সরঞ্জাম, মোটা কাছি, বড় বড় বাঁশ সবকিছু নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। ফিরেছিলেন বিশাল সব ইলিশ মাছ নিয়ে। তবে কয়টা মাছ ছিল জানি না।
আব্বার ইলিশ মাছের কাহিনী নিয়ে আমি একটা গল্প লিখেছি। তিনি প্রচুর হাঁটতে পারতেন। খুলনা থেকে টিকিট করে জানা গেল ট্রেন ছাড়ার তখন অনেক দেরি। তিনি তাই হাঁটতে শুরু করলেন। বাঘেরহাট স্টেশনে পৌঁছাবার পর ট্রেন এলে তিনি চেকারকে টিকিটখানা দিয়ে হেঁটেই বাড়ি চলে এসেছিলেন। এরকম অনেক অনেক কাহিনী আমি শুনেছি আমার বড়দের কাছ থেকে। নিজেও আমি অনেক ঘটনার সাক্ষী। আমার সেই কঠোর পরিশ্রমী আব্বার সদিচ্ছা আর দূরদর্শিতার জন্য আজ আমি এতদূর পৌঁছাতে পেরেছি, এ আমি জানি। আমাদের একমাত্র ভাই, সবার বড় আব্দুল হাকিম, ছিলেন আমার পিতামাতার ইচ্ছে ঘুড়ি। আব্বা তাকে কলকাতায় পাঠালেন শিক্ষালাভের জন্য। ঝর্ণা কলম তার কাছেই প্রথম দেখেছি। কিন্তু দুর্ভাগ্যবশত স্কুল ফাইনালের গণ্ডি পার হতে পারলেন না, ফিরে এলেন বাড়িতে। অখণ্ড আদরের আতিশয্যে তাঁর জীবনটা যেন চোরাবালির বদ্ধ জলাশয়ে আটকে গেল। গ্রামের পোস্ট অফিসে পোস্টমাস্টার হয়েই তাকে জীবনে অবসর নিতে হয়।